এটা হচ্ছে Realme Narzo 90। এই স্মার্টফোনটার রিভিউর জন্য প্রচুর রিকোয়েস্ট পেয়েছি আমাদের চ্যানেলে। আমরা বলছিলাম যে হ্যাঁ, ফোনটা আমরা ব্যবহার করছি, খুব শীঘ্রই রিভিউ নিয়ে আসবো। Realme-র Narzo সিরিজের প্রতি এত আকর্ষণ কেন মানুষের? কম দামের মধ্যে, মানে Realme Narzo সিরিজটা যখন কিনা প্রথম নিয়ে আসছিল তখন আমরা যেটা দেখছিলাম, ইভেন ওরাও প্রেজেন্ট করছিল কম দামের মধ্যে একটু পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস দেওয়ার ট্রাই করছিল। যেখানে ধরুন 20-25 হাজার টাকা অন্য ব্র্যান্ড যে ধরনের ডিভাইস দিচ্ছিল সব দিক থেকে অ্যাভারেজ দেওয়ার ট্রাই করে, বাট ওরা যেটা করছিল ওই বাজেটে একটু পারফরমেন্সটা বাড়িয়ে দিয়ে অন্য জায়গায় কিছুটা কস্ট কাটিং করলেও পারফরমেন্সের দিক ভালো হওয়াতে ম্যাক্সিমাম মানুষই তখন হয়তো এতে আকৃষ্ট হতো। এখনও অনেকেরই আকর্ষণ সেই জায়গায় রয়েছে। ইভেন এই স্মার্টফোনটাও দেখতে খারাপ নয়, কিন্তু আমরা যদি একটু ইতিহাস দেখতে যাই, Realme Narzo সিরিজ প্রথমে যেভাবে আসছিল হুঙ্কার দিয়ে, সেই জায়গাটা কিন্তু আর ধরে রাখতে পারেনি। বাংলাদেশ Realme তো আর নতুন কিছু লঞ্চ করছেই না Narzo সিরিজ থেকে। ইন্টারন্যাশনালি বা গ্লোবালি অন্যান্য যা লঞ্চ করে বাংলাদেশে আসে, কিন্তু ভ্যালু ফর মানি সেই জায়গাটা আমরা দেখি না। বাট 90-তে এসে আবারও আপনাদের আকর্ষণ অনেকটা। চলুন আমরা ফাইন্ড আউট করি 90-র অবস্থা কি। প্রথমত স্মার্টফোনটার ডিজাইনটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। একটু বোরিং ডিজাইনের বাইরে এসে ডিফারেন্ট কিছু দেওয়ার ট্রাই করছে। বিশেষ করে এই প্যাটার্নটা হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে। এই স্মার্টফোনটার দুইটি কালার ভ্যারিয়েন্ট পাওয়া যায়, ভিক্টোরি গোল্ড অ্যান্ড কার্বন ব্ল্যাক। এইটা হচ্ছে ভিক্টোরি গোল্ড। ভিক্টোরি গোল্ডটাই আমার কাছে কিন্তু বেশি ইউনিক লাগছে আর কি। বডি ফ্রেম প্লাস্টিকে তৈরি, রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক রয়েছে, তবে এটাতে ফিঙ্গারপ্রিন্ট ততটা দেখা যায় না, কিন্তু স্ক্র্যাচ পড়বেই শিওর থাকুন। প্লাস এইটা একটু জোরে চাপ দিলেও যে মনে হয় একটু হালকা নিচ দিকে যায় আর কি, খুব বেশি না, হালকা আর কি, এরকম গ্লাস টাইপের একটা ফিল দিচ্ছে। ইটস ট্রু। আপনারা কেস ব্যবহার করুন। আর ফোনটা খুব বেশি মোটাও না, তবে এই পাতলা ফোনটার মাঝে ওরা 7000 mAh-এর কিন্তু বেশ বড়সড় একটা ব্যাটারি দিয়েছে। এটা IP68 and 69 রেটেড, সো পানিতে ভিজলেও সমস্যা নেই, আপনি চাইলে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির কাজেও লাগাতে পারেন। বাই দ্য ওয়ে, রিভিউ ইউনিটটা আমরা পেয়েছিলাম SMS গ্যাজেট থেকে। তাদের কাছে আপনারা এই ডিভাইসটা অ্যাভেলেবল পেয়ে যাবেন সবচাইতে বেস্ট প্রাইসে রাইট নাও। এর দাম রয়েছে 25,699 টাকা। ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টেই তাদের শপ রয়েছে। আর Realme-র ডিভাইসগুলো এখন একটু কম পাওয়া যায়, বাট ওদের স্টোরে আপনারা অ্যাভেলেবল পাবেন। ডেসক্রিপশন চেক করে দেখতে পারেন। তো ডিজাইনের জায়গাটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। হ্যান্ড ফিল ভালো আছে। এইটাতে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ওরা দিয়েছে, যদিও এটা একটু বেশিই নিচে। এটা হাত নিতে একটু কষ্ট হয়, একটু বিরক্তির কারণ হতে পারে প্রথম দিকে। আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে আর সমস্যা হবে না। মোটামুটি ফাস্ট একুরেট, পানি টেনে না লাগলে সমস্যা হয় না, তাছাড়া একুরেটই কাজ করে। ডিসপ্লে সাইজ 6.57 ইঞ্চ এবং ডিসপ্লেটা দেখতে, মানে ফোনটার ডিসপ্লেটা দেখতে আবার একটু দামি ফোনের মতো ফিল দেয়। 25,000 টাকা বাজেটের ফোনের মতো মনে হয় না, বরং 30,000 প্লাসের ফোনগুলোর মতো একটা ফিল দিচ্ছে। এটা কিন্তু একটা অ্যামোলেড প্যানেল, এবং যেখানে আমরা 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট পেয়েছি, আমাদের টেস্টিংয়েও দেখলাম 90 to 120 হার্টজ পর্যন্ত আসছে। রিফ্রেশ রেট নিয়ে কোনো কমপ্লেন নেই। 4000 নিটস তো কাগজ কলমে ওরা বলে, বাট আপনি 4000 নিটস তো আর ওইভাবে পাবেন না, কিন্তু HBM এর ক্ষেত্রে 1400 প্লাস বা 1500 আশেপাশে পাবেন। গুড এনাফ আউটডোরে দেখার জন্য। আমাদেরও ব্যবহার করতে সমস্যা হয়নি আউটডোরে। 397-এর মতো যে PPI-টা রয়েছে, এর ফলে আপনারা ডিসপ্লেটার শার্পনেস ডিটেলও ভালো পাবেন। খুব কাছ থেকে দেখতে গেলেও শার্পনেস জনিত কোনো প্রবলেম ফেস করবে না, যেহেতু এটা হাই রেজলিউশনের একটা ডিসপ্লে। তবে Realme যতদূর সম্ভব এই ফোনে কোনো প্রোটেকশন ব্যবহার করেনি, কারণ কোম্পানিগুলো প্রোটেকশন ব্যবহার করলে সেটা ক্লেম করবে না, এইটা হওয়ার কথা না। তো আপনারা গ্লাস প্রোটেক্টর অবশ্যই ব্যবহার করিয়েন। এমনিতে কালার রিপ্রেজেন্টেশন খুবই ভালো, ভাইব্রেন্ট কালার দেয় না, একুরেট কালার দেয় না। যদি আপনার চিন্তা ভাবনা থাকে আমি এমন একটা ডিসপ্লে চাই যে ডিসপ্লেতে একদম একুরেট কালার লাগবে, তাহলে কিন্তু Realme-র এই ফোনটাও ভালো হচ্ছে না, এটা মাথায় রাখতে পারেন। তবে এর কালারগুলো দেখতে ভালো লাগে, ক্রিস্প, ভাইব্রেন্ট। মাল্টিমিডিয়া কনজাম্পশন করলে বা গেমিং টাইমেও এর ডিসপ্লের কালার রিপ্রোডাকশন আপনাদের কাছে ভালো লাগবে। এই হচ্ছে গিয়ে বিষয়। ডিসপ্লে নিয়ে আই থিঙ্ক আপনি 25,000 টাকা ব্র্যাকেটের ফোন হিসাবে অসন্তুষ্ট হচ্ছেন না, জাস্ট প্রোটেকশনের জায়গাটাই কমতি আছে, এটার মিসিং আছে এই ফোনেও। এবার যদি আমরা সেই পারফরমেন্সে, স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করবে Android 15-এ এবং Realme UI 6.0 রয়েছে। ওরা ক্লেম করছে এটাতে ওরা তিনটা মেজর আপডেট দেবে। সো 3টা আপডেট, 4টা হলে আরও সুবিধা হইতো, অ্যাটলিস্ট 3টা পাচ্ছেন আর কি। এই UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ, আর এতে SoC হিসেবে রয়েছে Dimensity 6400 Max। বাট যেটা আমরা শুরুতে বলছিলাম যে ওরা একটু পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস তৈরি করা ট্রাই করে। এখন যদি 26,000 টাকা বা 25,000 টাকার একটা ফোন হিসেবে এটাকে বিবেচনা করেন, তাহলে কিন্তু এই SoC আসলে এরকম জায়গায় খুব একটা দারুণ কিছু না, অ্যাভারেজ একটা SoC। এবং এটা হ্যাঁ 5G চিপ ঠিক আছে, আমি মানছি, কিন্তু পাওয়ারফুল কিছু না, ইভেন গেমিংয়ের জন্য তো নাই। সো আপনার যদি প্ল্যান থাকে আমি এটা দিয়ে উড়াধুরা গেমিং করার জন্যই নিব, নো, এটা খুব একটা ভালো হচ্ছে না। কিন্তু আপনি রেগুলার কাজবাজের পাশাপাশি ওই ক্যাজুয়াল গেমার সামটাইমস খেলছেন, মানে একটু সময় কাটাবেন, দেন ওকে PUBG এটাতে রান করা যায় স্মুথ এক্সট্রিমে, আপনি প্লেয়াবল রেজাল্ট পাবেন। তবে এই আশা করিয়েন না যে আপনি এটাতে রেকর্ডিং অন টন করে গেম প্লে করবেন। এমনিতেই গেম প্লে করতে গিয়ে টুকটাক স্ট্যাটারের দেখা পেয়েছি, সামটাইমস হালকা পাতলা লাইগের দেখা আমরা পেয়েছি, কিন্তু অ্যাকশন মোমেন্টে গিয়ে ওভারঅল পারফরমেন্সে আপনি হালকা পাতলা ওরকম লাইগের দেখা টুকটাক পাবেন আর কি। তবে ফ্রি ফায়ার খেলতে চাইলে তুলনামূলকভাবে বেটার রুট পাওয়া যায়, মূলত স্মুথনেসটা একটু বেটার পাওয়া যায়। এছাড়া কল অফ ডিউটি মোবাইলও এই স্মার্টফোনের সাথে বেশ অপটিমাইজড রেজাল্ট দিচ্ছে।
তো গেমিংয়ের জন্য যদি ডেডিকেটেডলি পছন্দ করতে চান না, খুব একটা ভালো কিছু হবে না। তবে মাঝে মাঝে রেগুলার কাজবাজের পাশাপাশি গেমিং করবেন, দেন আপনি অসন্তুষ্ট হবেন না এই সময় বিবেচনায়। এখন তো ফোনের দামটা অনেক বেশি, সেই জায়গা থেকে বলছি। আর রেগুলার পারফরমেন্স, হ্যাঁ রিয়েলমি ইউআই অনেক আগে থেকে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে আসছে। আমরা এখানে বাগ টাগ ওগুলো দেখা একটু কমেই পাই। তবে রিয়েলমি কস্ট কাটিংয়ের জন্য এই ডিভাইসটাতে যে পরিমাণে ব্লোটওয়্যার দিয়ে রাখছে, মানে জাস্ট মাথা নষ্ট অবস্থা, ভর্তি মানে ভর্তি একদম। তো এইগুলো আপনি আনইনস্টল করে নিন, না হলে এই ফোনের উপর এমনিতেই প্রেশার দিয়ে রাখছে। সো সেক্ষেত্রে আরেকটু বেটার আউটপুট পাবেন আর কি। অন্যথায় দেখবেন র্যাম ম্যানেজমেন্টেও গিয়ে ততটা ভালো রেজাল্ট দিচ্ছে না, কিছু কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডেও রান করছে। তো সব মিলে একটা অস্থির অবস্থা এখানে বিরাজমান। সো ক্লিন করে নিলে বরং বেটার। এটা পাওয়া যায় কিন্তু 6/128 এবং 8/128 জিবি ভ্যারিয়েন্টে। এমনিতে যদি মাল্টিটাস্কিংয়ে প্রচুর পরিমাণে কাজ করার প্রয়োজন পড়ে, অ্যাট এ টাইম অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চান, আমি সাজেশন দেবো আপনি 8 জিবি র্যামটা অবশ্যই দেখুন। 8 জিবি র্যামটা নিলে তখন বেটার। তবে এই ফোন অতিরিক্ত হিট জেনারেট করে না, খুব একটাও ব্যাটারি বার্ন করে না। কিন্তু একটা অ্যাপ থেকে একটা যখন সুইচ করছি, একেবারে ওই ধরুন হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের মতো ওই ধরনের এক্সপেকটেশন রাখেন না, একটু স্লো একটা ব্যাপার কিন্তু আছে। ক্যামেরায় দুপাশে 50 মেগাপিক্সেল, মেইন শুটারটা 50 মেগাপিক্সেল, এর পাশাপাশি একটা অক্সিলারি সেন্সর রয়েছে। আর এই যেটা দেখছেন এটা ডামি, এটা কিছু না। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 50 মেগাপিক্সেল, যেটা শুনতে অনেক বড় লাগছে ঠিকই। তবে এটার মেইন ক্যামেরা আমি যেটা দেখলাম, ছবিতে কন্ট্রাস্টের পরিমাণ বেশ কিছুটা বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে ইনডোর লাইটিং কন্ডিশনে কন্ট্রাস্টের পরিমাণ এতটাই বেশি এবং শ্যাডোর দিকে ডিটেল অনেকটাই কম, যেটা আমার কাছে একেবারেই ভালো লাগেনি। এখানে দুটো মুড আছে, ভাইব্রেন্ট অ্যান্ড হচ্ছে গিয়ে ক্রিস্প। আপনারা ক্রিস্প মোডে আউটডোরে তুললে ওকে, বাট ইনডোরের দিকে আমি আপনাদের রিকমেন্ড করবো না। সেক্ষেত্রে আলোটাও বেশ কিছু কমিয়ে ফেলে, পাশাপাশি হচ্ছে গিয়ে ওই শ্যাডোর দিকে ডিটেল অনেকটা কম মনে হয়, কন্ট্রাস্টিভ ভাইবটা একটু বেশি লাগে। ভাইব্রেন্টে গেলে পরে ছবিগুলোর কালারফুল মনে হবে, প্লাস হচ্ছে গিয়ে একটু বুস্টেড টাইপের লাগে, যেটা দেখতে আই প্লিজিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া রেডি টাইপ আপনি বলতে পারেন। ইনডোর আউটডোর বোথ কন্ডিশনের কালার একিউরেসি কিন্তু ঠিক নেই, ছবিতে ওয়ার্ম একটা টোন থাকে, রিয়েলমির অন্যান্য ফোনেও দেখেছি। এটাতেও মনে হলো যে কালারের দিক থেকে ওই বিষয়টাই আছে, আপনারা অরিজিনাল কালার যেটা দেখেন চোখে ওটা পাচ্ছেন না আর কি, কালারটা একটু ভাইব্রেন্ট পাবেন বা একটু বুস্টেড মনে হতে পারে অনেকের ক্ষেত্রে। ছবিতে ডিটেলের পরিমাণ খুব আহামরি না, প্রপার লাইটিং কন্ডিশনে ছবির মিডল এরিয়ার দিকে ডিটেল পরিমাণ ভালো পাবেন। ডাইনামিক রেঞ্জ আরও কিছুটা ওয়াইডার করা উচিত ছিল রিয়েলমির এখানে, প্লাস এক্সপোজার কন্ট্রোলিংও কিছুটা ইস্যু আছে কিন্তু এই ডিভাইসটাতে। পোর্ট্রেট মোডে একটা ফোকাল লেন্থ দিয়ে রাখছে, এখন তো ডিজিটালি অনেক ব্র্যান্ডে আমরা দেখি যে 2-3টা ফোকাল লেন্থ দিয়ে দেয়, অ্যাটলিস্ট 2x পর্যন্ত দিতে পারতো। এখন যেটা হয়, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগে, এজ ডিটেকশন ভালো, একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে, স্ক্রিন টোনটা একটু ব্রাইট করে, এরকম ব্যাপার আছে আর কি। এই স্মার্টফোনটা দিয়ে প্রপার লাইটিং কন্ডিশনে ছবি নেওয়ার জন্য আমি বলবো লো লাইট এটার পারফরমেন্স খুব একটা সন্তোষজনক না। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা নামে যতটা বড় শোনা যাচ্ছে, আসলে ওটার রেজাল্ট কিন্তু ওরকম না। আউটডোরে আপনারা বেটার ডিটেল পাবেন এই প্রাইস পয়েন্টের অন্য ফোনের সাথে কম্পিটিশনে নিলে। ইনডোরে আমি দেখেছি এর চাইতে কম মেগাপিক্সেল যুক্ত অনেক ডিভাইসেই প্রায় সিমিলার রেজাল্ট দেয়। তবে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আপনারা 3টা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, এইটা হয়তো অনেকের ক্ষেত্রে কাজে লাগতে পারে, বিশেষ করে যারা গ্রুপ সেলফি তোলেন তাদের ক্ষেত্রে আবার ওয়াইড মোডও আছে, সেটা হয়তো আপনাকে একটু স্পেশাল সুবিধা দেবে। এই ভিডিও রেকর্ড করতে পারে 1080p-তে, যেটা বিলো অ্যাভারেজ হয়ে যায়, এইটা হইল না আর কি। ক্যামেরাতে এসে আমি খুব একটা মজা পাইনি এই ডিভাইস থেকে, আমার এক্সপেকটেশন আরেকটু উপরের দিকে ছিল। সে দাম এখন যতই বাড়ুক না কেন, সে জায়গা থেকেও আনঅফিশিয়াল ফোন বলেও কথা। আচ্ছা, এরপরে যদি আমরা যে স্পিকারে, হ্যাঁ স্পিকার কোয়ালিটি ভালো, এটাতে স্টেরিও স্পিকার পাবেন আপনারা, দুপাশ থেকে সাউন্ড আসবে, একদম ব্যালেন্স না হলেও সাউন্ডটা ভালোই পাওয়া যায়, ক্লিয়ার সাউন্ড দিতে পারে। আর এটাতে 7000 mAh যে বড়সড় ব্যাটারি রয়েছে, ও আবার আপনাকে যথেষ্ট ভালো ব্যাকআপ দেবে, 9 hours প্লাস ইজিলি ব্যাকআপ পাবেন এবং প্রায় 1.5 দিনের কাছাকাছি ব্যবহার করতে পারবেন যারা মডারেট ইউজার রয়েছেন। হেভি ইউজার থাকলেও আপনি 1 দিন প্লাস টাইম খুব সহজেই ব্যবহার করতে পারছেন। আর এটাকে চার্জ করার জন্য রয়েছে 60 ওয়াট, সেই সাথে বাইপাস চার্জিং টেকনোলজিও সাপোর্ট নেয়। সো এটা অনেকের ক্ষেত্রেই হয়তো বা একটু হেল্পফুল হবে। ব্যাটারির কম্বোকে আমি স্ট্যান্ডার্ডের উপরে রাখবো 25,000 টাকা প্রাইস ব্র্যাকেটে। নেটওয়ার্ক রিসেপশন জনিত কোনো প্রবলেম পাইনি। রিয়েলমির ফোনগুলো আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে আসলে লক অবস্থায় আসে, মানে লক হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা যেখান থেকেই কিনুন না কেন, আনলকড বা যার কাছ থেকেই নেবেন, অবশ্যই তার সাথে ওই ব্যাপারটা শেয়ার করে নেবেন যে আমার ফোন যদি লক হয়ে যায় এরপরে কিন্তু আপনাকে খুলে দেওয়া লাগবে, এবং এই বারবার আমি প্যারা নিতেও পারবো না আসলে আনলকড অবস্থায় দিচ্ছেন কিনা। SMS ক্যাসেটস থেকে ওরা অবশ্যই আপনাকে আনলকড ফোন আনলক করেই দেবে, অবশ্যই সমস্যা নেই সেক্ষেত্রে। তারপরে আপনারা যেখান থেকে কিনুন এই ব্যাপারটা মাথায় রেখে বা জিজ্ঞেস করে নেবেন। এই ছিল রিয়েলমি নার্জো 95G। টু বি ভেরি অনেস্ট, আমার যে এক্সপেকটেশন ছিল সেই জায়গাটা হয়তো বা ওই লেভেলে ফুলফিল করতে পারেনি। নার্জো সিরিজ নিয়ে আমাদের একটা অন্য রকমের এক্সপেকটেশন থাকে বা ছিল আগেও, সেটা আমি পাইনি। আমি যেমন পারফরমেন্সের জায়গাটা আর একটু বেটার কিছু আশা করছিলাম, সেক্ষেত্রে আমি ক্যামেরার এই যে কমতির যে বিষয়গুলো নিয়ে বললাম, সেগুলো নিয়ে আমার কমপ্লেনের বিষয় তখন এমন একটা থাকতো না। এখন এটা কিন্তু অলমোস্ট এক ব্যালেন্স ফোন, রাইট? সো সেই জায়গা থেকে আমি তো বলবো যে হয় আমার ক্যামেরা আরও বেটার দেওয়া দরকার ছিল, আইদার আমার পারফরমেন্সের জায়গায় আরও বেটার করা উচিত ছিল। এই আই থিঙ্ক আপনারা ক্লিয়ার। এখন ফোনের মার্কেটে জাস্ট আগুন লেগে গেছে, আগুন না তার উপরে আর কিছু অগ্নিগিরি সব কিছু জ্বলতেছে। তো এই মুহূর্তে অবস্থা খুবই বাজে। ফোন না কিনে পারলে নাই কিনুন, আর কিনা লাগলে বুঝে শুনে এভাবে আর কি দেখুন। এই আছে, কিছু করার নেই। আপনাদের কাছে কেমন লাগলো ডিভাইস কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।